আওয়ামী লীগ যারা করেন, যারা আওয়ামী লীগে করেন কিন্তু দুষ্কর্ম করেননি, বা বা আপনারা আওয়ামী লীগ করেছেন মানে আওয়ামী লীগ করেছে দুষ্কর্ম করেননি এরকম লোকের সংখ্যা কিন্তু খুবই কম। এইটা কিন্তু খুবই কম, মানে কি আর বলবো, মানে ছাত্রলীগের ছাত্রলীগ করে, ছাত্রলীগের দপ্তর সম্পাদকেরও কোটি কোটি টাকা তারা বানিয়েছে, এটা তো আমরা জানি থাকি। কিন্তু আমি বলছি যে যদি আমি ওই টক শোতে বলেছি যে যদি কেউ মনে করে শুভবুদ্ধির উদয় হয় যে তারা এই রাজনৈতিক দলটিকে ভবিষ্যতে অর্থাৎ 10 বছর পর, 15 বছর পর, 20 বছর পর রাজনীতিতে ফিরা দেখতে চায়, তাহলে তাদেরকে একটি কাজ করতে হবে। আমি বলেছি, আমি জানি না আপনি একমত হবেন কিনা, আমি বলেছি এই চোর পরিবারকে আপনার নেতৃত্ব দেওয়া থেকে বিরত রাখতে হবে, শেখ হাসিনাকে মুখে কুলুপ আঁটতে হবে, অর্থাৎ শেখ হাসিনার চেহারা আর কেউ দেখতে চায় না। শেখ হাসিনার এই যে শব্দ, কণ্ঠ, এটা বাংলার মানুষ আর সহ্য করে না, পছন্দ করে না। সো যদি এই রাজনৈতিক দলটাকে ফিরে পেতে চায় যে হ্যাঁ তারা রাজনীতিতে আবার ফিরবে, তাহলে তাদেরকে আপনি যেটা বললেন যে তাদের অনুশোচনতা থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তাদের এই 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 ফ্যাসিস্ট শেখ হাসিনা যে হচ্ছে এই আওয়ামী লীগের জন্য একটা বোঝা, তাকে নেতৃত্ব থেকে বাদ দিতে হবে। যদি সম্ভব হয়, এটা যদি হয়, তাহলে হয়তো আমরা হয়তো বাংলাদেশের মানুষ 10, 15, 20 বছর পরে হয়তো আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেবে, এটি আমি বলেছিলাম। এ ব্যাপারে আপনি কি একমত, মানে আপনার মতামতটা কি? 100%। এই ব্যাপারে তো আসলে দ্বিমত করার কিছু নেই, এটা তো 100% আমি এগ্রি করি যে ক্ষমা তাকে চাইতেই হবে। আপনি দেখুন এই ক্ষমা চাওয়াটা নিয়ে কিন্তু আপনি জানেন যে আমি অধ্যাপক তাজ হাসমির সাথে আমরা নিয়মিত একটা অনুষ্ঠান করতাম, তাজ হাসমির দৃষ্টিতে। তো সেই অনুষ্ঠানে কিন্তু তাজ হাসমি কিন্তু তার সাথে যে শেখ হাসিনার ইন্টারাকশন, সেটা কিন্তু আমাদের সাথে শেয়ার করেছিলেন যে যখন সিঙ্গাপুরে শেখ হাসিনা নির্বাসিত ছিল, তো ওই সময় তিনি তাজ হাসমির সাথেই কিন্তু ওই পাশাপাশি অ্যাপার্টমেন্টে তারা বেশ কয়েক বছর তারা ছিলেন। তো তখন অধ্যাপক তাজ হাসমি কিন্তু তাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি যেহেতু বাংলাদেশে যাচ্ছেন, আপনি গিয়ে রাজনীতি নতুন করে শুরু করবেন, তো আপনার প্রতি আমার পরামর্শ থাকবে আপনি আপনার বাবার কৃতকর্মের জন্য ক্ষমা চান জনগণের কাছে, ক্ষমা না চাইলে আপনি রাজনীতিতে পুনর্বাসন করতে পারবেন না। তখন এই অ্যারোগেন্ট মহিলা শেখ হাসিনা তিনি কিন্তু অধ্যাপক তাজ হাসমির সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেছিলেন, এবং তিনি তাজ হাসমিকে বলেছেন যে আমার বাবা কোনো ভুল করেনি, আমার বাবা যা করেছে ঠিকই করেছে, এই বাঙালি জাতি অকৃতজ্ঞ, তারা আমার বাবাকে হত্যা করেছে। তা আমি এই হত্যাকাণ্ডের বিচার করার জন্য আমি বাংলাদেশে আমি ফেরত যাচ্ছি বা ফেরত যাব, এটা তিনি বলেছিলেন। তো এখন আপনি চিন্তা করে দেখুন যে তিনি অধ্যাপক তাজ হাসমির মতো একজন সম্মানিত মানুষ, আহ তিনি তাকে একটা সুপরামর্শ দিলেন, তিনি পরামর্শটি গ্রহণ তো দূরের কথা, তিনি তার সাথে তুচ্ছ তাচ্ছিল্য করলেন, তিনি তার বাবার সিদ্ধান্তই সঠিক ছিল বলে তিনি আপহোল্ড করলেন। কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম যে যখন তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করলেন প্রকৃতপক্ষে, এবং যখন তিনি গ্রাউন্ড রিয়ালিটি বোঝার চেষ্টা করলেন, তখন তিনি বুঝলেন যে এখানে আমি ক্ষমা না চাইলে, ওই মাথায় পট্টি বাঁধলে আর হাতে তসবিহ নিয়ে যদি আমি মাপ না চাই আমার বাবার কৃতকর্মের জন্য, তাহলে এই জনগণ আমাকে ভোট দেবে না। তো তখন তিনি তাই করলেন, তিনি কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য তিনি তখন একটা ওই চতুরতার আশ্রয় নিলেন। তিনি জনগণের কাছে, দেশবাসীর কাছে তিনি ক্ষমা চাইলেন। তিনি বললেন যে আমার বাবার কোনো ভুল হয়ে থাকলে আপনারা সেই ভুলের জন্য আমাকে মাফ করে দেন, আমাকে রাজনীতিতে সুযোগ দিন আরেকটিবার, আমি বঙ্গবন্ধুর কন্যা, এসব নানা ধরনের কথাবার্তা তিনি বলেছিলেন। আমি তখন অনেক ছোট ছিলাম, কিন্তু তারপরে আমার কানে কিন্তু এটা বাজে। এবং আমি এখনো মনে আছে যে তিনি যখন প্রথম 96 সালে ক্ষমতা গ্রহণ করলেন, তিনি কিন্তু ক্ষমতায় বসে ওদিন থেকেই কিন্তু 7ই মার্চের ভাষণ ওই বাংলাদেশ টেলিভিশনে বাজানো শুরু করলেন। মানে প্রতিদিন ওটা একটা মানে জাতীয় সঙ্গীত হয়ে গেছিল, প্রতিদিন ওটা বাজতেই থাকতো বাজতেই থাকতো বিটিভিতে। তো এভাবে তিনি তার যে মানে চরিত্রের যে কোনো পরিবর্তন হয়নি, ওটা 96 সাল থেকেই তিনি প্রমাণ করে দিলেন যে মাথায় পট্টি আর হাতে তসবিহ নিয়ে তিনি যে মাপ চেয়ে ক্ষমতায় আসলেন, ক্ষমতায় বসার পরপরই কিন্তু তিনি সেটা বেমালুম ভুলে গেলেন। এবং ভুলে গিয়ে তিনি কি করলেন আপনার মনে আছে, সে সময় তিনি ওই হাজারি, জয়নাল হাজারিকে তিনি লাইসেন্স দিয়ে দিলেন যা ইচ্ছা তাই করার ফেনীতে। এবং এই ফেনী শুধু নয়, আপনি পুরো বাংলাদেশটাই কিন্তু একটা তখন সন্ত্রাসীদের একটা অভয়ারণ্য হয়ে গেল। এবং এই সন্ত্রাসী বা গডফাদারদের যিনি আশ্রয়দাতা হলেন, তিনি হলেন এই গড মাদার শেখ হাসিনা। এবং রীতিমতো এই সন্ত্রাসের রাজত্ব কায়েম করেই কিন্তু তিনি 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত তিনি টিকেছিলেন। পরবর্তী সময় আপনি জানেন যে জনগণ কতটা ক্ষুব্ধ হয়েই কিন্তু 2001 সালের নির্বাচনে বিএনপিকে কিন্তু তারা বিপুল ভোটে নির্বাচিত করেছিল, আওয়ামী অপশাসনে অতিষ্ঠ হয়ে গিয়ে। তো এরপর থেকে কিন্তু আমরা মোটামুটি ধরে নিয়েছিলাম যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির কবর রচনা হয়ে গিয়েছে।
কারণ মানুষ আর কতবার তাদেরকে সুযোগ দেবে? একবার তার বাবাকে সুযোগ দিয়েছিল, তার বাবা বাকশাল করেছিল। দ্বিতীয়বার শেখ হাসিনা মাথায় পট্টি হাতে তসবি নিয়ে যখন ক্ষমা চাইলো, তখন 96 সালে মানুষ তাকে আবার সুযোগ দিল। কিন্তু হুম, এরপরে মানুষ তাকে আর সুযোগ দেবে এটা মনে করার কোনো কারণ ছিল না। কারণ বাংলাদেশের মানুষ কিন্তু আপনি জানেন এমনিতেই তারা কিন্তু একটা ন্যাশনালিস্টিক সেন্টিমেন্টের বা শহীদ জিয়ার আদর্শের প্রতি তাদের একটা ভালোবাসা রয়েছে সবসময়। তো এই জন্য বিএনপি কে মানুষ কিন্তু বারে বার ভোটে নির্বাচিত করেছে, 2001 সালেও নির্বাচিত করেছিল। কিন্তু ওই বিএনপি কিন্তু পরবর্তী সময় আপনি জানেন যে তারা কিন্তু 2005-এর ওই যে নির্বাচনটা, ওই নির্বাচনটা নিয়ে তারা কিন্তু ভয় পাচ্ছিল। তারা ভাবছিল যে আমরা তো নির্বাচনে জয়ী হতে পারবো না, কারণ আপনি জানেন যে বিএনপির সময় বিএনপি নানা ধরনের অপকর্মে জড়িয়ে গিয়েছিল। অপকর্মগুলো বলতে গেলে আপনি জানেন যে তখন বিশেষ করে আপনি এই 21 আগস্টের বোমা হামলার কথাই বলুন বা যাই বলুন, ওই তাদের আমলেই তো ওগুলো হয়েছে। যে বা যারাই করুক সেটা বড় কথা না, কিন্তু হয়েছে তো ওই কর্মকাণ্ডগুলো। তো হুম, যারা ক্ষমতায় থাকে তাদের তো তার দায় নিতেই হবে স্বাভাবিকভাবে। তো বিএনপির সময় ওই কাজগুলো হয়েছে, এর দায় বিএনপি কোনোভাবে এড়াতে পারে না। পাশাপাশি আপনি জানেন যে হাওয়া ভবন নিয়ে পজিটিভ নেগেটিভ যাই হোক না কথাবার্তা, মোট কথা হচ্ছে যে ওটা বিএনপির পক্ষে যায়নি। ওই ওই প্রপাগান্ডা গুলো বা প্রচারগুলো পত্রপত্রিকাতে যেগুলো এসেছিল বিএনপির নিয়ে, হাওয়া ভবন নিয়ে বা বিভিন্ন আর্থিক দুর্নীতি নিয়ে যে কথাবার্তাগুলো হয়েছিল, তো সবকিছু মিলিয়ে বিএনপির রেপুটেশন এমনই একটা বাজে অবস্থায় চলে গিয়েছিল। তখন বিএনপি বুঝতে পেরেছিল যে বিচারকদের বয়সটা নিয়ে যদি একটু মানে কারসাজি না করতে পারি বা আমাদের নিজেদের পছন্দ মতো লোককে যদি সেনা প্রধান করতে না পারি, তাহলে হয়তো আমরা ক্ষমতায় টিকে থাকতে পারবো না। তখন তারা একটা আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করলো। তারা মইনু আহমেদের মতো একজন বাটপারকে তারা আস্থাভাজন মনে করে তাকে সেনাপ্রধান বানালো, বানিয়ে নিজেদের মতো করে একটা নির্বাচন করে কারচুপির মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। কিন্তু আমার এখনো বিশ্বাস যে যদি তখনও বিএনপি একটা সুষ্ঠু নির্বাচন দিত, আমার মনে হয় না যে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে ভোটে নির্বাচিত করতো। কিন্তু এই যে বিএনপির মধ্যে যে একটা ভয় কাজ করেছিল যে হয়তো আমাদের 5 বছরের শাসনের ফলে জনগণ আমাদের থেকে মন উঠিয়ে নিয়েছে, হয়তো আওয়ামী লীগকে আবার ক্ষমতায় তারা বসাবে, এই ভয়ে কি করলো বিএনপি নির্বাচন হওয়ার আগেই তারা নির্বাচনটা একটা মানে কারচুপি করে ক্ষমতায় থাকতে চেয়েছিল, যার ফল কিন্তু এই দেশ ও জাতি কিন্তু আমরা পেয়েছি, আমরা সাফার করেছি। যে তখন একটা 1-11-র মতো পরিস্থিতির সৃষ্টি হলো এবং তার পুরোপুরি বেনিফিশিয়ারি হয়ে গেলেন এই ফ্যাসিস্ট শেখ হাসিনা। যেখানে আপনি জানেন যে এই কোয়ালিশন ইয়ার্স নামে যে বইটি রয়েছে প্রণব মুখার্জি, সেই বইতে প্রণব মুখার্জি নিজেই স্বীকার করেছেন যে তিনি কিভাবে মইনু আহমেদকে দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দিয়েছেন। অর্থাৎ আমরা তো বলতেই পারি যে 2008 সালে যে নির্বাচন হলো সেটা তো একটা ম্যানিপুলেটিভ নির্বাচনের মাধ্যমেই কিন্তু শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসানো হলো। আর এরপর ভারতের প্রশ্রয়ে তিনি যখন ক্ষমতায় বসেই গেলেন একবার, তারপর তিনি আপনি জানেন যে 2014 সালে এরশাদকে কিভাবে জোর করে নির্বাচনে আনলেন, 2018 সালে কিভাবে রাতের ভোটে নির্বাচন করলেন, তারপরে আপনি জানেন যে 2024 সালে কিভাবে ডামি ভোটে নির্বাচন করলেন। তো এইভাবে তিনি এক এক সময় এক এক ধরনের কাণ্ড কারখানা করে ভারতের সহায়তায় কিন্তু তিনি নির্বাচন নামের তামাশাগুলো করে টিকে গেলেন এবং ফ্যাসিস্ট একটা দানবে পরিণত হলেন। তো এখন আপনি এই তাকে এই দানব হতে কারা সহায়তা করেছে? তাকে দানব হতে তার এই লেসপেন্সাররা সহায়তা করেছে। তাকে দানব হতে সহায়তা করেছে আপনার এই বিএনপির মতো একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটি নানা সময় নানা ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণেই কিন্তু আজকে আওয়ামী লীগের মতো একটা দানব, তারা দানব হয়ে জনগণকে এতটা সময় 15.5 বছর নিষ্পেষিত করতে পেরেছে। তাই মনে করি এই অতীতের এই ভুলগুলো থেকে আমাদের সকলকে শিক্ষা নিতে হবে। বিএনপিকেও শিক্ষা নিতে হবে, সবাইকে শিক্ষা নিতে হবে, আর সবচেয়ে বেশি শিক্ষা নিতে হবে আওয়ামী লীগকে। তারা যদি রাজনীতিতে পুনঃপ্রবেশ করতে চায়, হুম। তাদেরকে অবশ্যই কিন্তু তাদের মনের মধ্যে একটা অনুশোচনা কাজ করতে হবে যে আমরা যে ইতিহাসের সবচেয়ে একটা মানে নিকৃষ্ট গণহত্যা চালিয়েছি, এর দায় তাদেরকে কাঁধে নিতে হবে এবং এই শুধু দায় কি নিয়ে তাদের কাছে। অনুশোচনা, এই তাদের যে এই যে এই নেতৃত্ব পরিবর্তন করা দরকার, এটা কি অফকোর্স। মনে করেন? এবং এবং এই শেখ হাসিনা হচ্ছে এখন বর্তমানে তাদের এই দলের জন্য একটা বার্ডেন, বিশাল বোঝা, একটা বোঝা। এই বিশাল বোঝা যতক্ষণ তারা না ফেলবে ততক্ষণ তারা রাজনীতিতে নতুন করে আসতে পারবে না। তো সেজন্য আমি মনে করি যে আসলে এখন একটা শুভ বুদ্ধির উদয় হতে হবে আওয়ামী লীগের যারা নিজেদেরকে এখনো শুভবুদ্ধি নেতা মনে করেন। যেমন আমরা তো এই আপনি বা আমি অন্তত একজন লোককে মনে করেছিলাম যে এই লোকটি হয়তো সৎ বা ভালো, ওই পরিকল্পনা মন্ত্রী ছিলেন যিনি আব্দুল মান্নান, হুম, তাকে হুম। অন্তত মনে করেছিলাম যে হাজারো আওয়ামী লীগের বাটপার টাউটদের ভিড়ে একজন ভালো মানুষ আমি আপনি অন্তত মনে করেছিলাম। কি দেখলাম পরবর্তীতে যে আমাদের ধারণা ভুল ছিল, যে সে নিজে দুর্নীতি না করলেও তার ছেলে শত ওনার শত কোটি ছেলে টাকার মালিক। ওনার ছেলে কোটি কোটি টাকার মালিক। হ্যাঁ, এবং শত শত কোটি টাকার মালিক। এবার সত্য কথা বলি, আমি গত ওই সংবাদটা দেখার আগ পর্যন্ত হুম। মান্নান ভাইয়ের সাথে আমার, আপনি জানেন আমার শোতে এসছে, উনি আপনার সাথেও হ্যাঁ। এসছে। জি। ওনার সম্পর্কে আমি শুনছি যে ওনার বাড়ির সামনে দিয়ে কুকুর ঢুকে পেছন দিক দিয়ে বেরোয়। মানে ওনার মানে কি একটা চমৎকার একটা মানে একটা অবয়ব ছিল ওনার। হ্যাঁ, এখন শুনতেছি যে তার ছেলে নাকি কোটি কোটি টাকার শত দুর্নীতিবাজ। শত কোটি টাকার মালিক। ও মাই গড, তো এখন ও আপনি মাই কাকে গড। বিশ্বাস করবেন? মানে আমাদের না এই দেশটার এই অবস্থা দেখে মাঝে মাঝে আসলে খুব হতাশ লাগে, খুব খারাপ লাগে যে আমরা কাকে ভালো বলবো। মানে যাকে একটু ভালো বা বিশ্বাস করেছিলাম যে আওয়ামী লীগ অন্তত হয়তো একটা লোককে যদি ভালো বলি, এই মান্নান সাহেব হয়তো ভালো লোক,
এখন দেখলাম এও অনেক বড় বাটপার, এর ছেলে 17 তাহলে কোটি মানে কি টাকার মালিক। এরকম যে আওয়ামী লীগ যারা করে তারা সবাই বাটপার? তাই তো আমরা দেখছি, তাই মানে না? বাটপার ছাড়া আওয়ামী লীগ আপনি করতে পারবেন না, এরকম কি হ্যাঁ, ব্যাপার? মানে আওয়ামী লীগ করতে গেলে হ্যাঁ আপনাকে বাটপার হতে হবে।